মর্নিং পেমেন্ট ক্লাস। আজকের ক্লাসে আমরা পরমাণু নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয়তা যে রেডিও অ্যাক্টিভিটি এই যে টপিকটা আছে এই টপিকটা সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। তো এই আসলে অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তা এটা একটা কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের ব্যাপার। তো রসায়নের কিছু জিনিস যেমন হঠাৎ করে আবিষ্কার হয়েছে, তেমনি এই তেজস্ক্রিয়তাও একটা হঠাৎ মানে এর আবিষ্কারটা একটা হঠাৎ এবং আকস্মিক। সেটা কিরকম ছিল যে একজন ফরাসি বিজ্ঞানী ছিলেন, তার নাম ছিল কি হেনরি বেকেরেল। খ্রিস্টাব্দে। তাহলে হেনরি বেকেরেল 1896 খ্রিস্টাব্দে তিনি কি করছিলেন, তিনি এই প্রতিপ্রভা এবং এক্স রশ্মির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা জানার জন্য প্রতিপ্রভা এবং এক্স রশ্মি, তো এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেইটা জানার জন্য তিনি কি করেছিলেন, একটা ইউরেনিয়াম ঘটিত লবণ, কি ছিল সেই ইউরেনিয়াম ঘটিত লবণটা, ইউরেনিয়াম ঘটিত লবণ। সেই লবণটার নাম ছিল পটাশিয়াম ইউরানিল সালফেট। লবণটার নাম হচ্ছে পটাশিয়াম ইউরানিল সালফেট। এর একটা সংকেত আছে, সংকেতটা মনে রাখার দরকার নেই, এটা সাইডে লিখে দিচ্ছি আমি। এটা হচ্ছে K2UO2 SO4 এটা অ্যাকচুয়ালি হবে না, SO4 এর সাথে আছে 2H2O। তো এটাকে কি করেছিলেন, একটা মোটা কালো কাগজে মোড়া একটা ফটোগ্রাফিক প্লেটের উপর রেখে দিয়েছেন। কয়েকদিন পর তিনি কি দেখেছিলেন যে ওই ফটোগ্রাফিক প্লেটে ইউরেনিয়াম লবণের ছবি উঠে গেছে। তখন তিনি তখন এই ঘটনাটা দেখে তিনি ভাবতে থাকেন যে অন্ধকারে কোনো অদৃশ্য আলোক শক্তি এই মোটা কালো কাগজকে ভেদ করে ওই ফটোগ্রাফিক প্লেটের উপরে ক্রিয়া করেছে। এইটা দেখে তিনি সিদ্ধান্ত এসেছিলেন যে ইউরেনিয়াম ঘটিত লবণ থেকে একরকম অদৃশ্য রশ্মি কি হচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবে সবসময় নির্গত হতে থাকছে, যাকে কোনো অবস্থাতে কি করা যাচ্ছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর এই রশ্মিটা কি করে, অন্ধকারেও কালো কাগজে মোড়া ফটোগ্রাফির পেটের উপর আক্রমণ করে। তো এই যে তিনি এইটাকে আবিষ্কার করেছিলেন, এটাকে প্রথম বলা হতো কি বেকেরেল রশ্মি। কি বলা হতো, বেকেরেল রশ্মি এটা বলা হতো। পরে এই রশ্মি নাম দিয়েছিল কি তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ রশ্মি। তাহলে তেজস্ক্রিয়তার সংজ্ঞা যদি আমরা লিখি তাহলে কি পাবো, যে ধর্মের প্রভাবে সাধারণত ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস, ভারী মৌল মানে কি, ইউরেনিয়ামের যে মৌলটা আছে সেটা যথেষ্ট ভারী, 235, যে কোনো অবস্থায় নিজে থেকেই স্বতঃস্ফূর্তভাবে অবিরাম গতিতে বিভাজিত হয়ে নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হতে থাকে এবং সেই সঙ্গে বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করে, যে বিকিরণের হার শুধু নির্দিষ্ট মৌল বা মৌলটির পরিমাণের উপর নির্ভর করে, কিন্তু তাপমাত্রা, চাপ, আলোক, অনুঘটক বা রাসায়নিক বিক্রিয়া কোনো কিছু দ্বারা প্রবাহিত হয় না। মৌলের সেই ধর্মকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। তাহলে তেজস্ক্রিয়তা কাকে বলছে, এটা যদি আমরা লিখে নিই, তেজস্ক্রিয়তা যেটাকে বলছে, যে ধর্মের প্রভাবে সাধারণত ভারী মৌলের পরমাণু নিউক্লিয়াস, তো ভারী মৌলের
নিউক্লিয়াস কি করছে, যে কোনো অবস্থায় নিচে থেকে কি করছে, স্বতঃস্ফূর্ত ভাবে অবিরাম গতিতে বিভাজিত হয়। বিভাজিত হয়ে কি করছে, নতুন মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত থাকে। নতুন মৌলের পরমাণুর নিউক্লিয়াসে পরিণত হতে থাকে এবং সেই সঙ্গে বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি বিকিরণ করে, এবং সেই সঙ্গে বিশেষ ধরনের কি করছে, অদৃশ্য রশ্মি বিকিরণ করে। বিকিরণের হার শুধু নির্দিষ্ট মৌল এবং মৌলটির পরিমাণের উপর নির্ভর করে। যে বিকিরণের কি করছে, শুধু নির্দিষ্ট মৌল এবং মৌলটির পরিমাণের উপর নির্ভর করছে, এবং পরিমাণের উপর নির্ভর করে। এটা এটার উপর নির্ভর করে, কিন্তু কি করছে, এর সাথে এর তাপমাত্রা, চাপ, আলো, অনুঘটক, রাসায়নিক বিক্রিয়া কোনো কিছুর উপর এটা নির্ভর করছে না। নির্ভর করে কিন্তু তাপমাত্রা, চাপ, আলো, রাসায়নিক বিক্রিয়া কোনো কিছুর নির্ভর করে না। তাকে কি বলছে, মৌলের সেই ধর্মকে বলেছে, এই ধর্মকে বলছে তেজস্ক্রিয়তা। তাহলে এই ধর্মটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। এই মৌলগুলির মধ্যে তেজস্ক্রিয় ধর্ম দেখা যায়, তাদের তেজস্ক্রিয় মৌল বলে। এটা উদাহরণ হিসেবে কিভাবে বলতে পারি, যেমন এর উদাহরণ বলতে পারি আমরা কি, ইউরেনিয়াম, এটা একটা বলতে পারি, রেডিয়াম বলতে পারি আমরা। এগুলো সব হচ্ছে কি তেজস্ক্রিয় মৌল। তাহলে পুরো আমরা একটা হেডিং দিয়ে দিই, এটা যে তেজস্ক্রিয়তা। আমাদের আজকের টপিক। তাহলে তেজস্ক্রিয় মৌল সমূহ আমরা পেলে ইউরেনিয়াম, রেডিয়াম। তাহলে যে সমস্ত মৌল হচ্ছে কি তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে তাদেরকে বলা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। যেমন থাকছে ইউরেনিয়াম, থোরিয়াম, এটা হচ্ছে ইউরেনিয়াম, এর আমি বলতে পারি এটার ইউ। রেডিয়াম আছে এখানে, রেডিয়াম হচ্ছে আর এ। থোরিয়াম টিএইচ, এছাড়া আছে রেডন আছে,
আরএন, অ্যাক্টিনিয়াম আছে এসি। তো এইগুলো হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এদের মধ্যে সব থেকে এখন একটা কোশ্চেন করতে পারে যে এদের মধ্যে সব থেকে হচ্ছে একটি হালকা, মানে এদের মধ্যে একটা হালকা তেজস্ক্রিয় মৌল কি? যদি বলে হালকা তেজস্ক্রিয় মৌল, তাহলে আমরা তখন কি বলবো? যে হালকা তেজস্ক্রিয় মৌল হালকা তেজস্ক্রিয় মৌল হচ্ছে, আমরা কি বলতে পারি, এটা কি হবে? হাইড্রোজেনের একটা অণু। এই হাইড্রোজেনের একটা কি আইসোটোপ থাকছে এখানে, সেটা কি হচ্ছে? ট্রাইটিয়াম। ট্রাইটিয়াম, এটা হচ্ছে 1H3। এটা হচ্ছে একটা হালকা তেজস্ক্রিয় মৌল। আর কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কোনটা হবে? কৃত্রিম তেজস্ক্রিয় মৌল কি বলতে পারি আমরা? এটা হচ্ছে P3015। এটা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয় মৌল। তেজস্ক্রিয়তার কারণ আমরা হিসেবে কি বলতে পারি? তেজস্ক্রিয়তার কারণ আছে একটা মৌল কেন ভেঙে যাচ্ছে, এর কারণটা কি। তাহলে এটা জানার আগে আমরা আরেকটা জিনিস জানবো, যে বেকেলেল যখন পরীক্ষা করেছিলেন তখন ইউরেনিয়াম আর ইউরেনিয়াম গঠিত সমস্ত লবণই ছিল তেজস্ক্রিয়। তাহলে তিনি 1896 সালে কি করেছেন? বিখ্যাত বিজ্ঞানী মেরি কুরি এবং তার সঙ্গে পিয়ের কুরি ইউরেনিয়ামের আকরিক প্লিচব্লেন্ড, ইউরেনিয়ামের আকরিক ছিল একটা প্লিচব্লেন্ড, সেটা হচ্ছে কি হচ্ছে U3O8। এর থেকে কি করেছিলেন? দুটি নতুন তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেছিলেন, একটা হচ্ছে পোলোনিয়াম, একটা হচ্ছে রেডিয়াম। তো রেডিয়ামের তেজস্ক্রিয়তা ইউরেনিয়ামের চেয়ে প্রায় 10 লক্ষ গুণ বেশি ছিল। তাহলে এরপর কি জানা গেল? যে থোরিয়াম, অ্যাক্টিনিয়াম যেগুলো বললাম, এইগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস থাকে যেমন রেডন, এগুলো হচ্ছে সব তেজস্ক্রিয় মৌল। তাহলে এর মধ্যে থেকে একটা কি থাকে? স্বাভাবিক তেজস্ক্রিয়তা। তাহলে প্রকৃতিতে পাওয়া যায় এমন তেজস্ক্রিয় মৌল যেগুলো স্বাভাবিকভাবেই কি হচ্ছে? তেজস্ক্রিয় মৌল বলছে। এই জাতীয় মৌলের স্বতঃস্ফূর্ত তেজস্ক্রিয় স্বাভাবিক তেজস্ক্রিয়তা বলে, মানে এটা ন্যাচারালি এটা ঘটতে থাকে। এগুলো কি থাকছে? এগুলো হচ্ছে ইউরেনিয়াম, রেডিয়াম, পোলোনিয়াম, থোরিয়াম, অ্যাক্টিয়াম প্রভৃতি মৌলগুলো হচ্ছে স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল। এই মৌলগুলি কি হচ্ছে? কেন্দ্রক থেকে মৌলগুলির যৌগ থেকে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণই স্বাভাবিক তেজস্ক্রিয়তা। আরেকটা হচ্ছে যেমন কৃত্রিম তেজস্ক্রিয় মৌল বললাম। তাই কৃত্রিম তেজস্ক্রিয়তা কোনটা? কতগুলি সূচিত অতেজস্ক্রিয় মৌল কৃত্রিম উপায়ে কি করা হচ্ছে? সেগুলো তেজস্ক্রিয় ধর্মে সঞ্চারিত করা হচ্ছে। সেগুলো নর্মালি যখন থাকছে সেগুলো কিছু অতেজস্ক্রিয় থাকছে, কিন্তু সেগুলোকে কৃত্রিম উপায়ে কি করা হচ্ছে? তেজস্ক্রিয় ধর্ম সঞ্চারিত করার ফলে ওই মৌলগুলো কি হচ্ছে? তেজস্ক্রিয় ধর্ম সৃষ্টি হয়। এগুলোকে বলা হচ্ছে কৃত্রিম তেজস্ক্রিয়তা। যেমন এমজির ওপরে, এমজি মানে কি? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের উপরে যদি আলফা কণার বর্ষণ করা হয়, মানে আলফা কণা দিয়ে আঘাত করা হয়, তাহলে কি হবে? তেজস্ক্রিয় মৌল কি হবে? এমজি থেকে এমজি, একে যদি আলফা কণা দেওয়া হয়, আলফা কণার বর্ষণ মানে প্রচুর আলফা কণা দেওয়া হচ্ছে, তাহলে এখান থেকে কি উৎপন্ন হবে? সিলিকন 2740, এটা একটা উৎপন্ন হবে, যেটা একটা কি হচ্ছে? তেজস্ক্রিয় মৌল। তাহলে এই তেজস্ক্রিয়তার কারণটা কি? আমরা যদি এরকম পড়লাম তেজস্ক্রিয় বলছে, তেজস্ক্রিয় এর আগে বলছে, এই তেজস্ক্রিয়তার কারণটা কি? তেজস্ক্রিয়তার কারণটা যদি আমরা দেখি, তেজস্ক্রিয়তার কারণ হচ্ছে নিউটন এবং প্রোটনের যে সংখ্যার অনুপাত। একটা পরমাণুর মধ্যে কি থাকছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকছে। তো এক্ষেত্রে এখানে কি হচ্ছে? নিউটন এবং প্রোটনের অনুপাতটা কি হচ্ছে? সবসময় 1.5 এর চেয়ে বেশি হচ্ছে। সেই নিউক্লিয়াসগুলো কি হচ্ছে? অস্থায়ী হচ্ছে। এবং সেই নিউক্লিয়াস যেহেতু অস্থায়ী হচ্ছে, তখন কি হচ্ছে? সেইগুলো তেজস্ক্রিয় হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় বিকরণ করে স্থায়ী হওয়ার চেষ্টা করছে। সেই জন্য কি হচ্ছে? এটা হলো তেজস্ক্রিয়তার কারণ। তাহলে তেজস্ক্রিয়তার কারণ হিসেবে আমরা বলতে পারি যে তেজস্ক্রিয়তার কারণ কি? এটা তেজস্ক্রিয়তার কারণ হচ্ছে যেটা বললাম, যে নিউটন এবং প্রোটনের অনুপাত। এটা কি হচ্ছে? সবসময় কি হচ্ছে? 1.5 এর থেকে বেশি হচ্ছে। যার ফলে কি হচ্ছে?
এটা স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় বিয়োজন করে স্থায়ী যৌগ হওয়ার চেষ্টা করছে, সেই জন্য কি হচ্ছে, এটা তেজস্ক্রিয় ধর্ম দেখা যাচ্ছে। তো যেসব মৌলের পারমাণবিক সংখ্যা 82-র বেশি অথবা পারমাণবিক গুরুত্ব 206-এর বেশি, সেগুলি তেজস্ক্রিয়ত পরমাণু, মানে সেগুলো তো তেজস্ক্রিয়ত ধর্ম আমরা দেখতে পাই। তাহলে কি হলো, কোনটা হলো 82 থেকে কি হচ্ছে বেশি, এটা হবে তেজস্ক্রিয় মৌল। 82 থেকে বেশি হলে তেজস্ক্রিয় মৌল হবে। এটা কখন হচ্ছে, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা যখন 82 থেকে বেশি হচ্ছে তখন হচ্ছে তেজস্ক্রিয় মৌল। আর পারমাণবিক গুরুত্ব কি হচ্ছে, যখন কত হচ্ছে 206-এর বেশি হচ্ছে, তখন হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তাই সেই মৌলগুলো কি করছে, তেজস্ক্রিয়তা প্রদর্শন করছে। তেজস্ক্রিয়তা বৈশিষ্ট্য কি আছে, তেজস্ক্রিয়তা বৈশিষ্ট্যগুলো আমরা বলতে পারি কি, তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয় ঘটনা, এর সাথে পরমাণুর মধ্যস্থ নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই। এটা বাহ্যিক চাপ, উষ্ণতা, রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, রাসায়নিক গঠন প্রভৃতি তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করে না, যেটা আমরা তেজস্ক্রিয়তার সংজ্ঞাতে যেটা দেখলাম। যেসব মৌলের পারমাণবিক গুরুত্ব 206-এর বেশি তারা তেজস্ক্রিয়তা প্রদর্শন করে, যেটা এখন বললাম এইটা। এরপর আমরা যেটা জানবো যে সক্রিয়তা এবং এর একক। সক্রিয়তা কাকে বলছে, তাহলে আমরা যদি দেখি সক্রিয়তা, সক্রিয়তা কাকে বলছে, যে কোনো তেজস্ক্রিয় পদার্থে প্রতি সেকেন্ডে যতগুলি নিউক্লিয়াসের বিঘটন হয় তাকে বলা হচ্ছে ওই পদার্থের সক্রিয়তা। তাহলে কি হচ্ছে, কোনো তেজস্ক্রিয় পদার্থে প্রতি সেকেন্ডে কি হচ্ছে, যতগুলো নিউক্লিয়াসের বিঘটন হয়, যতগুলো নিউক্লিয়াসের বিঘটন হয় তাকে কি বলা হচ্ছে, ওই পদার্থের সক্রিয়তা। এই সক্রিয়তার এককগুলো কি কি আছে, সক্রিয়তার এককগুলো যেগুলো আছে, একটা হচ্ছে বেকারেল আছে। সব বিজ্ঞানীরা এইসব তেজস্ক্রিয়তার সাথে যুক্ত যাদের নাম, তাদের নাম অনুযায়ী এককগুলো হবে। বেকারেল আছে, কুড়ি আছে, এটাকে আমরা লিখতে পারি সিআই। রাদারফোর্ড আছে, এগুলো হচ্ছে একক, রাদারফোর্ড। তাহলে এখন আমরা বলতে পারি যে বেকারেল কাকে বলছে, সক্রিয়তার এসআই একক হলো বেকারেল। বেকারেল কাকে বলছে, সক্রিয়তার এসআই, এটা হচ্ছে এসআই একক। তেজস্ক্রিয় পদার্থের প্রতি সেকেন্ডে একটি নিউক্লিয়াসের বিঘটন হলো যদি হয় তাহলে সেই সক্রিয়তা বলা হচ্ছে এক বেকারেল। তাহলে এক বেকারেল কোনটাকে বলছে, যে তেজস্ক্রিয় পদার্থে প্রতি সেকেন্ডে একটি নিউক্লিয়াসের বিঘটন হলে সক্রিয়তা হয় এক বেকারেল। কুড়ি কাকে বলছে, তেজস্ক্রিয় পদার্থের প্রতি সেকেন্ডে 3.7 × 10⁻10 সংখ্যক নিউক্লিয়াসের বিঘটন হলে, এখানে যখন বেকারেল বলা হচ্ছে তখন একটি নিউক্লিয়াসের বিঘটন হচ্ছে। যখন কুড়ি বলছে তখন হচ্ছে কত, 3.7 × 10⁻10 সংখ্যক নিউক্লিয়াসের বিঘটন হলে তাকে সেই সক্রিয়তাকে বলা হচ্ছে এক কুড়ি। তাহলে এক কুড়ি সময় আমরা কি বলতে পারছি, এক কুড়ি সময় আমরা বলতে পারি 3.7 × 10⁻10, এটা বলতে পারছি। আর রাদারফোর্ড কোনটাকে বলছে, তেজস্ক্রিয় পদার্থে প্রতি সেকেন্ডে যদি 10⁶ সংখ্যক নিউক্লিয়াসের বিঘটন হলে সক্রিয়তা বলা হচ্ছে এক রাদারফোর্ড। তাহলে এক রাদারফোর্ড সমান আমরা বলতে পারি 10⁶ বেকারেল। এটা গেল তিনটে একক। তাহলে তিনটে একক কি হলো, বেকারেল, কুড়ি এবং রাদারফোর্ড।
এখন তেজস্ক্রিয় পদার্থে যে নির্গত রশ্মিগুলো হচ্ছে সেই রশ্মিগুলো আমরা কি কি বললাম, একটা হচ্ছে আলফা কণা, একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে গামা। তো এই তেজস্ক্রিয় পদার্থে যে রশ্মিগুলো বেরোচ্ছে সেই কণার প্রকৃতিগুলো কিরকম, সেই কণার প্রকৃতিগুলো জানতে গেলে কি করেছেন 1902 খ্রিস্টাব্দে রাদারফোর্ড ও তার সহযোগীরা কি করেছেন পরীক্ষা দ্বারা পর্যালোচনা করে আলফা কণা বিটা কণা শনাক্ত করেন। 1900 খ্রিস্টাব্দে ভিলার্ড গামা রশ্মি শনাক্ত করেন। তিনি কি করেছিলেন, এইটা করার জন্য একটা পরীক্ষা করেছিলেন। একটা পুরু দেয়ালের বিশিষ্ট সিসার বাক্সে কিছু রেডিয়াম ঘটিত তেজস্ক্রিয় পদার্থ রাখা হয়েছিল। সেটা ছবিটা যদি আমরা আঁকি এখন এখানে, এটা কি হচ্ছে, এরকম একটা পুরু দেয়াল বিশিষ্ট কি করেছিলেন একটা এরকম বক্স নিয়েছেন। সেখানে নিচে কি হয়েছিল, একটা তিনি তেজস্ক্রিয় পদার্থ এখানে রেখে দিয়েছিলেন। এখান থেকে বড় রশ্মি নির্গত হচ্ছে। নির্গত রশ্মির গমন পথ লম্ব হবে। উপর কি করেছে, এই নির্গত রশ্মি এখান থেকে যে রশ্মিগুলো নির্গত হচ্ছে, তো রশ্মিগুলো কিছু এইভাবে নির্গত হচ্ছে, কিছু এইভাবে যাচ্ছে, আর কিছু কি যাচ্ছে এভাবে সোজা যাচ্ছে। আর এটা কি ছিল, পুরো চৌম্বক ক্ষেত্র ছিল। এটা ছিল চৌম্বক ক্ষেত্র, এটা ছিল হচ্ছে একটা যে সিসার বাক্স, এটা সিসা বাক্স, আর এইটা হলো তেজস্ক্রিয় পদার্থটা। এখান থেকে এই নির্গত রশ্মির গমন পথে লম্ব হবে, মানে এই লম্ব হয় বলতে এই উপর থেকে নিচের দিকে, এদিকে কি করেছিল একটা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়। তার নির্গত রশ্মি তিন ভাগে বিভক্ত হয়ে যায় চুম্বক ক্ষেত্র প্রয়োগ করার ফলে। কিছু রশ্মি কি করেছে বাম দিকে পেকে গেছে, সেগুলো হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা, একে বলা হচ্ছে আলফা কণা। তাহলে যেগুলো বাম দিকে পেকে গেছে, আমরা একটা ছবি দেখছি, এটা তাহলে এটা হচ্ছে আলফা কণা, এগুলো হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা, এই যেগুলো বেরিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে আলফা কণা। যেগুলো ডান দিকে পেকে গেছে, এগুলো ডান দিকে পেকে গেছে, এইগুলোকে কি বলছে, এগুলো হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা বা বিটা কণা বলছে। আর বিটা কণার তুলনায় আলফা কণার বেশি বিচ্যুতি হয়। বিটা কণা লাগলে কি হয়েছে, এরকম বিচ্যুতি ঘটেছে, কিন্তু আলফা কণা কি হয়েছে অনেকটা বেশি বেঁকে গেছে। আর কিছু রশ্মি কি হচ্ছে একদম সোজা পথে বেরিয়ে যাচ্ছে, কিছু রশ্মি কি হচ্ছে একদম এই সোজা পথে বেরিয়ে যাচ্ছে, এগুলো একদম সোজা পথে বেরিয়ে যাচ্ছে, এটাকে বলছে গামা। তাহলে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে গামা। তাহলে তিনটে রশ্মি আমরা পেয়ে গেলাম। তাহলে আলফা কোণা যেগুলো ডান দিকে বেঁকে যাচ্ছে সেগুলো হচ্ছে বিটা কোণা, সেগুলো হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত কোণা। যেগুলো বাঁ দিকে বেঁকে যাচ্ছে সেগুলো হচ্ছে আলফা কোণা, সেগুলো হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কোণা। এটাগুলো হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কোণা, এটা হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত কোণা, আর এইটা হচ্ছে যেগুলো সোজা চলে যাচ্ছে এগুলো হচ্ছে নিস্তড়িৎ। তাহলে এগুলো হচ্ছে গামা রশ্মি। এটা গামা রশ্মিটা কি হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করেও এই ধরনের তেজস্ক্রিয় রশ্মিকে পৃথক করা সম্ভব হয়েছে। মানে আমরা তো চুম্বক ক্ষেত্র প্রয়োগ করেছি এখানে, এটা কি হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করেও এই ব্যাপারটা করা যায়। তাহলে আলফা কণা কি হচ্ছে, আলফা কণা হলো 2 একক আধান বিশিষ্ট একটা ধনাত্মক তড়িৎ। তাহলে আলফা কণা আমরা যদি এখানে লিখি যে আলফা কণা আমরা কি দিয়েছি, আলফা কণা এখানে আলফা কণা কি হচ্ছে, আলফা কণা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, ধনাত্মক আধানযুক্ত এর একক, এটা কি হচ্ছে 2 একক ধনাত্মক আধানযুক্ত মানে দ্বি আয়নিত, ডাবল আয়নাইজড। হিলিয়াম পরমাণু যেমন থাকছে যেমন এইচ ই প্লাস প্লাস, এটা হচ্ছে ডবল আয়নিত, এটা হচ্ছে নিউক্লিয়াসের স্রোত। তাহলে আমরা আলফা কণার সময় কি পেলাম, হিলিয়াম পরমাণুর মানে ধনাত্মক আধানযুক্ত দ্বি আয়নিত, অর্থাৎ এইচ ই প্লাস প্লাস নিউক্লিয়াসের স্রোত। প্রতিটি আলফা কণা 2টি প্রোটন এবং 2টি নিউট্রন দ্বারা গঠিত। এটা থাকছে 2টি প্রোটন
এবং দুটো নিউট্রন। বিটা কণা এখন যদি আমরা দেখি, বিটা কণা কি হচ্ছে? বিটা কণা হলো ঋণাত্মক আধানযুক্ত উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন কণার স্রোত। তাহলে এটা হচ্ছে একটা ইলেকট্রন কণার স্রোত। আর গামা, গামা হচ্ছে নিস্তড়িত। তাহলে এখন এই তিনটে আলফা বিটা কোনা, আলফা বিটা এবং গামা রশ্মি যদি আমরা এখন এদের ধর্মে যদি তুলনা করি, তাহলে কি পাবো? তিনটেকে লিখে এখন একটু তুলনা করে দেবো যে এটা কি কি ধর্ম আছে, এদের তিনটে ধর্ম কি কি। আলফা কোনা তাহলে কি হলো? আলফা কোনা পজিটিভ তড়িৎ কণার স্রোত, কিন্তু এটা কি হচ্ছে ডি আধানযুক্ত। তাহলে আমরা এখানে লিখবো আলফা, আলফা লিখে মিলে, তাহলে এটা হচ্ছে আলফা কোনা, এটা হচ্ছে বিটা কোনা, আর এটা হচ্ছে তিনটে পেয়ে গেলাম। তাহলে এর প্রকৃতি কি? এটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত, Hg প্লাস প্লাস হচ্ছে নিউক্লিয়াসের স্রোত। এটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত, উচ্চ শক্তি সম্পন্ন। এটা হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন তড়িৎ চুম্বকীয় স্রোত, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এর ভর কত হচ্ছে? এর ভরটা হচ্ছে 6.64 ইন্টু 10⁻27 মাইনাস 27 কেজি এর ভর। এর ভর কত থাকছে? 9.1 ইন্টু 10⁻31 কেজি। আর এর ভর তো কিছু নেই। এর আধান কত? এর আধান হচ্ছে ধনাত্মক। আধানের মান কত হবে তাহলে? প্লাস 3.2 ইন্টু 10⁻19 কুলম, মাইনাস 19 কুলম, প্লাস 2e, সরি প্লাস 2e, কারণ এটা কি হচ্ছে দুটো দিয়ে আয়নাইজ হচ্ছে। এটা হচ্ছে ঋণাত্মক। এর মান কত? মাইনাস 1.6 ইন্টু 10⁻19 কুলম, মাইনাস 19 কুলম, একটাই থাকছে। এটা তো নিস্তড়িত, নিউট্রন। ভেদন ক্ষমতা কোনটা? এর ভেদন ক্ষমতা, ভেদন ক্ষমতা হচ্ছে এর কম। বায়ুতে কতটা ভেদ করতে পারবে? 3 থেকে 8 সেন্টিমিটার ভেদ করতে পারবে। বেশি হচ্ছে এর ভেদন ক্ষমতা হচ্ছে বেশি, কয়েক মিটার। এটা কথা সেন্টিমিটারটা কয়েক মিটার, কিন্তু এর ভেদন ক্ষমতা অনেক বেশি, এটা হচ্ছে কয়েকশো মিটার। আর আয়ন ক্ষমতা, আয়ন ক্ষমতা, আয়ন ক্ষমতা নয় অ্যাকচুয়ালি, এটা ব্যাপারটা হচ্ছে আয়ন ক্ষমতা। আয়ন ক্ষমতা কি হচ্ছে? এটা হচ্ছে সর্বোচ্চ আলফা কোন আয়নের ক্ষমতা। এটা গামার তুলনায় পায় কত? গামার তুলনায় এর তুলনাতে কত? 10,000 গুণ। এর হচ্ছে মাঝারি হবে, গামার থেকে কত হবে? 100 গুণ। আর এর মধ্যে সামান্য, কারণ এটা নিশ্চয়ই আয়রন ক্ষমতা, আয়রন করার ক্ষমতা থাকবে না। তাহলে তেজস, এটা গেল আমাদের আলফা বিটা আর গামা রশ্মির মোটামুটি একটা তুলনা। এখন আমরা যেটা দেখব যে এই নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি যখন নির্গমন হলে আমরা কি করলাম, যে নিউক্লিয়াসটা অস্থির থাকে বলেই, অর্থাৎ এর যে
আর নিউটন বাই প্রোটনের যে অনুপাতটা সেটা কি হচ্ছে, এর থাকছে বলেই কি হচ্ছে, এটা 1.5 এর বেশি থাকছে বলে এটা ভেঙে কি এটা স্থায়ী যৌগতে পরিণত হতে চাইছে। তাহলে এটা যদি স্থায়ী একটা যৌগতে পরিণত হতে চায় তাই নিশ্চয়ই এটা ভাঙছে। তো ভাঙতে ভাঙতে কি পরিণত হচ্ছে, আলফা কণা বেরোলে কি হচ্ছে, বিটা কণা বেরোলে কি হচ্ছে এবং গামা বেরোলে কি হচ্ছে, আমরা সেটা এখন জানবো। তা ধরি প্রথমে আমরা কি দেখবো, যে প্রথমে আমরা আলফা কণা বের হচ্ছে সেটা দেখবো। তাহলে যদি একটা তেজস্ক্রিয় মৌল থেকে মৌল পদার্থের মোড়ানো নিউক্লিয়াস থেকে আলফা বিটা কণা রশ্মি নির্গত হয়, তাহলে যে মূল পরমাণুটা সেটাকে বলা হচ্ছে জনক পরমাণু, আর নতুন মৌলের যে পরমাণুটা তাকে বলা হচ্ছে দ্বৈত পরমাণু। তাহলে যে মৌলটা ধরি একটা তেজস্ক্রিয় মৌল আছে সেটা থেকে ভেঙে কি হচ্ছে, একটা নতুন মৌল সৃষ্টি হচ্ছে, আলফা কণা বেরিয়ে গিয়ে একটা নতুন মৌল সৃষ্টি হচ্ছে। তাহলে কি হচ্ছে, যে মূল পরমাণুটা থাকছে সেটাকে বলা হচ্ছে জনক পরমাণু, আর যে পরমাণুটা তৈরি হচ্ছে নতুন তাকে বলা হচ্ছে দ্বৈত পরমাণু। একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। তাহলে যখন আলফা কণা নির্গমন হচ্ছে, আলফা কণা নির্গমন ঘটছে হচ্ছে, তখন আমরা কি বললাম, একটা হিলিয়াম পরমাণু এটা নিঃসরণ করে, তাহলে তার ভর সংখ্যা কি হচ্ছে, 4 একক কমে যাচ্ছে। যেহেতু হিলিয়াম পরমাণু বেরিয়ে যাচ্ছে তাহলে ভর সংখ্যা কি হচ্ছে, 4 একক কমে যাচ্ছে। আর পারমাণবিক সংখ্যা, পারমাণবিকটা কি হচ্ছে, 2 একক কমে যাচ্ছে। তাহলে পর্যায় সারণীতে দুইটা পরমাণুর যে অবস্থান আর জনক পরমাণুর অবস্থান নিয়ে 2 ঘর পিছনের দিকে সরে যায়। সেটা কিরকম, তাহলে ধরি এক্স একটা জনক পরমাণু, এর এটা জেড পারমাণবিক সংখ্যা জেড, আর এটা ভর সংখ্যা কি হচ্ছে এ। এখন যদি এখান থেকে আলফা কণা নির্গমন ঘটে, আলফা কণা যদি নির্গমন ঘটে তাহলে আমরা কি পাবো, নতুন একটা মৌলের পরমাণু পাচ্ছি, যেখানে পারমাণবিক সংখ্যা কি হচ্ছে Z-2 হয়ে যাচ্ছে, আর ভর সংখ্যা কি হচ্ছে A-4 হয়ে যাচ্ছে। তার সাথে কি নির্গত হচ্ছে, এই এটা যেটাকে বলছি আমরা আলফা কণা। ব্যাপারটা বোঝা গেল। তো এটা যদি আমরা উদাহরণ দিয়ে বোঝাই, ধরি রেডিয়াম আছে, এটা একটা বইয়েরই উদাহরণ 226, আর এটা 8, এটা আছে রেডিয়াম। এখান থেকে যখন আলফা কণা নির্গমন ঘটছে তখন কি উৎপন্ন হচ্ছে, রেডন উৎপন্ন হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে 86, এটা হচ্ছে 222, কারণ 4 একক কমে যাচ্ছে। তার প্লাস উৎপন্ন হচ্ছে কত, 2H4, এটা উৎপন্ন হচ্ছে, যেটাকে বলছে আলফা কণা। বিটা কণা নির্গমন হলে কি হয়, এখন আমরা দেখবো যে বিটা কণা নির্গমন হলে ব্যাপারটা কি ঘটে। তাহলে যখন কোনো তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিষ্কাশন হচ্ছে তখন তার ভর সংখ্যা কি হচ্ছে, অপরিবর্তিত থাকছে। কারণ কি, বিটা কণা মানে ইলেকট্রন কণার স্রোত, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখেছিলাম বিটা কণা মানে আমরা কি লিখেছিলাম, -1 E0। তাহলে এ যদি বেরিয়ে যায় এটা তো 0 থাকছে, 0 মানে কি হচ্ছে, ভর সংখ্যা যেটা থাকছে সেটা কি হচ্ছে, ভর সংখ্যাটা একই থাকছে। কিন্তু এটা যেহেতু একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে, পারমাণবিক সংখ্যা 1 একক বেড়ে যাচ্ছে। তাহলে পর্যায় সারণীতে তখন যে দুইটা পরমাণু মানে যে অর্থাৎ যে পরমাণুটা তৈরি হচ্ছে তার অবস্থান জনক পরমাণুর অবস্থান থেকে এক ঘর সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে এখন যদি এইটাকে আমরা উদাহরণ দিয়ে দেখি, বললাম এক্স একটা জনক পরমাণু, এর জেড এটা হচ্ছে এ, পারমাণবিক সংখ্যা জেড, ভর সংখ্যা হচ্ছে এ। এখান থেকে কি হচ্ছে, যখন বিটা কণা বেরিয়ে যাচ্ছে তো আমার ওয়াই তৈরি হচ্ছে, তখন এটা হবে কি Z+1, আমার এটা কি যেহেতু 0 আছে তাহলে 0 এই থাকবে, সাথে আমার কি হচ্ছে ইলেকট্রন -1 0, এটা হচ্ছে কি বিটা কণা। এটা যদি উদাহরণ দিই, এখন বইয়ে আমাদের যেটা উদাহরণ আছে, বইয়ে আমার যেটা উদাহরণ দেওয়া আছে থোরিয়াম দেওয়া আছে, থোরিয়াম 90 দেওয়া আছে, 234 দেওয়া আছে। এখান থেকে যখন বিটা কণা নির্গমন হচ্ছে তখন কি হচ্ছে, পিএ যাকে বলছে প্রোটাক্টেনিয়াম, এটা কি হচ্ছে 91 হচ্ছে, এটা হচ্ছে 234 হয়ে যাচ্ছে, প্লাস এখানে একটা ইলেকট্রন
নির্গত হচ্ছে, যাকে বলা হচ্ছে বিটা কণা। আর গামা রশ্মি যখন কোনো জড় নিউক্লিয়াস থেকে আলফা বিটা কণা নিশ্চিত করে তখন দুহিতা নিউক্লিয়াস অবস্থায় থাকে। তাহলে কি বলছে, যখন কোনো মানে একটা জড় নিউক্লিয়াস যেটা থেকে মূল যে নিউক্লিয়াস থাকছে তখন সেটা থেকে যখন আলফা আর বিটা কণা নির্গমন নিশ্চিত হয়ে যাচ্ছে, তখন যে লাস্ট যেটা পড়ে থাকছে দুহিতা নিউক্লিয়াসটা, সেটা উত্তেজিত অবস্থা থাকছে। এই দুহিতা নিউক্লিয়াসটা উত্তেজিত অবস্থায় থাকার কারণে স্বাভাবিক অবস্থায় এলে কি হচ্ছে, এই দুটি অবস্থা শক্তি পার্থক্যে কি হচ্ছে, গামা রশ্মি ফোটন রূপে নির্গত হচ্ছে। এই গামা রশ্মির নিঃসরণের ফলে পরমাণু ভর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কোনো পরিবর্তন হচ্ছে না। কি হচ্ছে তাহলে, শুধুমাত্র উত্তেজিত অবস্থা থেকে এটা স্বাভাবিক অবস্থায় পরিণত হচ্ছে। যেমন ধরি যে বইয়ের একটা যেটা উদাহরণ দেওয়া আছে, যদি গামা রশ্মি বের হচ্ছে, গামা রশ্মি যখন বের হচ্ছে তখন যদি ধরি নিকেল, এটা কি হচ্ছে 60, এটা 28, এইটা আছে উত্তেজিত অবস্থায়। তো এখান থেকে যখন গামা রশ্মি বেরিয়ে যাচ্ছে, এটা যা আছে আমার একই থাকছে, শুধুমাত্র গামা রশ্মিটা বেরিয়ে গিয়ে উত্তেজিত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায়। তাহলে একটি তেজস্ক্রিয় বিঘটনের ক্ষেত্রে আলফা এবং বিটা কণার নিঃসরণ একসাথে হয় না, এবং একটি আলফা কণা অথবা একটি বিটা কণার নিঃসরণ হয় এবং তার সাথে একটি গামা রশ্মির নিঃসরণ হতে পারে। এটা হচ্ছে একটা ইয়ে। তাহলে যে আলফা কণা এবং বিটা কণার নিঃসরণ যে একই সাথে হবে এরকম কোনো ব্যাপার নেই, একই সাথে হয় না। একটি আলফা কণা নির্গত হবে অথবা একটি বিটা কণার নিঃসরণ হবে এবং তার সাথে একটি কি হচ্ছে, গামা রশ্মির নিঃসরণ হতে পারে। আর তেজস্ক্রিয়তার ব্যবহার কি আছে, তেজস্ক্রিয়তার ব্যবহার আমরা চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করতে পারি। রেডিয়েশন থেরাপির সাহায্যে কি করছে, আমরা বিভিন্ন ক্যান্সার রোগ, লিউকোমিয়া, টিউমার চিকিৎসা করা হয়। কোবাল্ট-60 সাহায্যে কি টিউমারের চিকিৎসা ব্যবহার করা হয়। কি হচ্ছে কোবাল্ট-60, কোবাল্ট-60 এর সাহায্যে কি হচ্ছে, টিউমার রোগের চিকিৎসা ব্যবহার হচ্ছে। টিউমার তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার দেখি কিভাবে দেহে দেখলে, আমরা একটা বললাম কোবাল্ট-60 দিয়ে কি হচ্ছে, টিউমারের ক্ষেত্রে চিকিৎসা করা হচ্ছে। রক্তঘটিত নানা রোগ, সেক্ষেত্রে কি করতে হচ্ছে, তেজস্ক্রিয় ফসফরাস। তো সেখানে কি হচ্ছে, তেজস্ক্রিয় ফসফরাস P32-15, এটা কিন্তু তেজস্ক্রিয় ব্যবহৃত হচ্ছে। কিডনি রোগ নির্ণয় ব্যবহার করা হচ্ছে, কিডনি রোগ নির্ণয়ে কি ব্যবহার করেছে, সোডিয়াম, তেজস্ক্রিয় সোডিয়াম। এছাড়া তো জানলাম যে ক্যান্সার, ম্যালিগন্যান্ট টিউমার যেগুলো হচ্ছে তেজস্ক্রিয় কোবাল্ট-60 ব্যবহার করা হচ্ছে। থাইরয়েডের জন্য কি হচ্ছে, থাইরয়েডের চিকিৎসার জন্য, থাইরয়েড গ্রন্থির ত্রুটির জন্য, গলগণ্ড রোগে কি হচ্ছে, তেজস্ক্রিয় আয়োডিন। থাইরয়েডে গলগণ্ড রোগ, তেজস্ক্রিয় আয়োডিন সেবন করানো হচ্ছে। আবার মস্তিষ্কে টিউমার, ব্লাড ক্যান্সারের জন্য কি হচ্ছে, তেজস্ক্রিয় ফসফরাস ব্যবহার করা হচ্ছে। এইসব হচ্ছে তেজস্ক্রিয় হয়। এছাড়া কি হচ্ছে, তেজস্ক্রিয় ধর্মের সাহায্যে মৃত প্রাণীর হাড় বা উদ্ভিদের ফসল থেকে প্রাণী বা উদ্ভিদের বয়স নির্ণয় করা হয়েছে। তো তেজস্ক্রিয় কার্বন প্রাণী বা উদ্ভিদের বয়স নির্ণয়, প্রাণী বা উদ্ভিদের বয়স নির্ণয়, এটা থেকে কি হচ্ছে, তেজস্ক্রিয় কার্বন। এছাড়া কি কি পাচ্ছি আমরা, এছাড়া শিল্পক্ষেত্রে কি হচ্ছে, তেজস্ক্রিয় পদার্থ পারমাণবিক শক্তি জ্বালানি রূপে কাজে হচ্ছে। আলফা কোণার আয়নিয়ন ক্ষমতা দীপ্তমান প্রতীক তৈরি করতে, পারমাণবিক ব্যাটারি তৈরি করতে ব্যবহার করা হচ্ছে। C612 ও C614 এই দুটো পরমাণুর সাহায্যে কি হচ্ছে, অনুপাত পরিচালনা করে বস্তুর প্রাচীনত্ব, পৃথিবীর বয়স নির্ণয় করা হচ্ছে। এখানে বলা হচ্ছে কার্বন ডেটিং। তাহলে কার্বন ডেটিং করা হচ্ছে এই দুটোর সাহায্যে, যেগুলো বললাম। তো এইসব হচ্ছে তেজস্ক্রিয়তার আমাদের ব্যবহার।